স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। অনিশ্চিত হয়ে পড়েছে জুনের মধ্যে সাভারে ট্যানারি স্থানান্তর কাজ। টানা হরতাল, অবরোধ এবং আর্থিক সংকটে নির্ধারিত সময়ে স্থানান্তর সম্ভব নয় বলছেন ট্যানারি মালিকরা। তবে কাজে অগ্রগতি না হলেও ট্যানারি মালিকদের নামে বরাদ্দ করা প্লট বাতিল করা হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসি। আজ আমাদের আলোচনার বিষয় সাভারে ট্যানারি স্থানান্তর। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোশাররফ হোসেন এবং চামড়া বিশেষজ্ঞ জালাল আহমেদ। মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সাভারে চলছে চামড়া শিল্পনগরী নির্মাণ কাজ। জুনের মধ্যে কারখানা সাভারে স্থানান্তর করতে ট্যানারি মালিকদের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। তবে ট্যানারি মালিকরা বলছেন টানা হরতাল অবরোধের কারণে নতুন কারখানা নির্মাণ কাজ প্রায় বন্ধ। এছাড়া সরকার থেকে নির্ধারিত ক্ষতিপূরণ ও ব্যাংক ঋণ না পেয়ে অনেকেই কারখানা নির্মাণ করতে পারছেন না। তাই সরকার নির্ধারিত সময়ে সব কারখানা স্থানান্তর অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের যে নির্মাণ সামগ্রী সেখানে ট্যানারি স্থাপনের জন্য সেগুলো আমরা কোথাও থেকে কোথাও আনা নেওয়া করতে পারছি না। এমতো অবস্থায় এখান থেকে ট্যানারি মালিকরা ওখানে নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে আছে, করতে পারছে না, যার কারণে আমরা নির্দিষ্ট সময়ে যেতে পারবো না। কনস্ট্রাকশনের জন্য টাকা প্লাস মেশিনের জন্য টাকা সহজ শর্তে পাওয়ার জন্য সরকারের কাছে দরবার করছি, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে দরবার করছি, কিন্তু আমরা এখনো সহায়তার হার কেউ বাড়াননি। ফাইন্যান্স ইজ মেন ফ্যাক্টর। তবে বিসিক বলছে নির্ধারিত সময়ের মধ্যেই ট্যানারি স্থানান্তর করতে হবে। জুনের ভিতরে না যেতে পারলে অনেকের প্লট বাতিল হয়ে যাবে যারা পারবে না। সেই সিদ্ধান্ত কিন্তু এখনো বহাল আছে না। এটার কিন্তু অর্থ এটা না যে জুনের পরে থেকেই আমরা কেবল বাতিল করব। আমরা যদি দেখে থাকি যে এখন কোনো শিল্প মালিক হয়তো কাজই শুরু করে নাই, তাদের বাতিল করব না এটা না, তাদেরকে আমরা এই মুহূর্তেই হয়তো বাতিল করে ফেলতে পারি। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও জুনের মধ্যে সাভারে ট্যানারি স্থানান্তরের সুপারিশ করেছে। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা যারা মোশাররফ হোসেন এবং যারা জালাল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছে। যারা মোশাররফ হোসেন, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। প্রতিবেদন আমরা দেখলাম যেখানে বলা হচ্ছে যে জুনের মধ্যে সাভারে স্থানান্তর করা সম্ভব নয়। যারা আপনারা শিল্প মালিক আছেন তারা বলছেন, বিসিক বলছে সম্ভব এবং যদি না কাজ করা হয় আপনাদের প্লট বাতিল করার এক ধরনের কথা বলছেন। আপনার কি মনে হয় আসলে কি আদৌ জুনের মধ্যে স্থানান্তর করা সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমরা ট্যানারি মালিকরা হাজারীবাগ থেকে সাভারে যেতে শতভাগ প্রস্তুত, এটা আমরা সবসময় শুনছি। তো এখন সবসময় বলছি। যে পরিবেশ পরিস্থিতি জি এই মুহূর্তে চলছে, এখানে সাভারে এখন আমাদের নির্মাণ কাজ প্রায় বন্ধ, কারণ বিভিন্ন নির্মাণ সামগ্রী আমরা ওখানে আনা নেওয়া করতে পারছি না। আচ্ছা, শ্রমিকের সমস্যা হচ্ছে, রীতিমতো কাজকর্ম করা যাচ্ছে না। প্লাস আমরা সরকারের কাছে 1100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি, সরকার 250 কোটি টাকা দিয়েছে। তো এই 250 কোটি টাকার থেকে এখন সেই টাকাটা আমাদের মধ্যে বন্টনটাও দীর্ঘসূত্রিত হচ্ছে, কারণ এখন বলছে 10%, পরে 40%, পরে 50%, এইভাবে। আমরা বলছিলাম যে 100% টাকাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা দ্রুত গতিতে নির্মাণ কাজ আরম্ভ করে দেব। সবাই তো শিল্প উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা যারা কাজ আরম্ভ করেছে, যাদের পরীক্ষা নিরীক্ষা করে ওখানে বিসিক স্যাটিসফাইড, যাদের উপর যেমন 3 জনকে ক্ষতিপূরণ দিয়েছে, আমিও পেয়েছি, আমার সাথে আরো 2 জন পেয়েছে। তন্মধ্যে আবার কি করেছে, 15% করে ব্যাট কেটে নিছে। তো 250 কোটি টাকা থেকে 15% ব্যাট কাটলে টাকা হবে 200 কোটি টাকা, 50 কোটি টাকা রাইখেই দিচ্ছে। তাহলে কি আপনার মনে হয় না জুন মাসের মধ্যে যেতে পারছেন না? জুন মাসের মধ্যে না, আমাদের সময়ের প্রয়োজন। আমরা এই জন্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, আমরা যেতে চাচ্ছি, আমাদের লোকেরা ওখানে কাজ পুরো দমে করতেছে, যদি সময় লাগে তাহলে অবশ্যই বিবেচনা করতে হবে। ধন্যবাদ জনাব, আপনার কাছে ফিরে আসবো। জনাব জালাল আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে মূল সংকটটা আসলে কোথায়? শিল্প মালিকরা বলছেন যে তারা কাজ আগাতে পারছেন না, এবং অন্যান্য যে কাজ যেমন সিটিপির কথা বলছি আমরা, যেটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা বলছি, সেখানেও হয়তো কাজ
আমি জানি না কতদূরে গেছে, এই বিষয়ে কি আপনার কি মনে হয় যে আমরা কি আসলে যেতে পারবো? আসলে এই প্রজেক্টটা একটা নতুন ধরনের প্রজেক্ট এই বাংলাদেশে ছিল। হ্যাঁ, নতুন প্রজেক্ট, কনসেপ্টটা নতুন। Right. এই দেশে প্রথম একটা ক্লাস্টার বেসিস সিইটিপি বেসড স্টেট হবে। কিন্তু যখন এই কনসেপ্টটা শুরু হয় তখন যারা করেছিল তারা কিন্তু এই সঙ্গে কিছু জানতো না। তারা যে প্রজেক্টটা করেছিল ওই পাগলা জল শোধনাগার যেটা ছিল না সেটাকে নকল করে একনেকে পাশ করিয়ে নিয়ে কাজটা শুরু করছে। অ্যাকচুয়ালি ট্যানারি যে পরিবেশ দূষণ যেটা হয় তার যে কেমিক্যালস 113 রকমের কেমিক্যালই সেখানে মিক্সচার থাকে, সেই ওয়েস্ট ওয়াটারকে পরিশোধন করা চারটিখানি কথা না, সেটা জানতে হবে। এই এক্সপার্টিস পৃথিবীতে কোথাও নাই, একমাত্র একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউনিডো, ইউএনডিপির প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে পৃথিবীর বিভিন্ন এক্সপার্টরা কাজ করেন, এনলিস্টেড, তারা সময়ে সময়ে বিভিন্ন দেশে কাজ করে বেড়ায়। এবং বাংলাদেশেও 97-এ তারা এসেছে। হাজারীবাগের ভিতরে উইদিন দা হাজারীবাগে কিছু করা যায় কিনা তারা করেছিল এবং সেই রিপোর্টও তারা দিয়েছিল। কিন্তু গভর্নমেন্টের ঢিলামি এবং ইমপ্লিমেন্টিং যারা এজেন্সি যাদেরকে দেওয়া হয় তাদের মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন ব্যাপারে। আর সবচেয়ে বড় কথা, যে এটাকে নেবে তার সেই ধারণ ক্ষমতা নাই। ঠিক আছে, কিন্তু এখন যে ইমিডিয়েট যে সংকট আমাদের বলা হচ্ছে যে জুন মাসের মধ্যে যেতে হবে, মালিকরা বলছেন পারবেন না, কিন্তু আলটিমেটলি যদি যেতে না পারি আমাদের জুন মাসের মধ্যে যাবে যেটা বলছেন তার পিকচারটা তো দেখতে হবে। জি, আপনার কেবল একটা মাত্র এলসি খোলা হয়েছে, সেই এলসির মাল পাইপলাইন আছে, আসতেছে, নট এসে গেছে। 2টা 3টা 4টে এলসি হবে, তার মধ্যে মাত্র একটা এলসি হয়েছে। এবং 22 জুনে 4টা মডিউলের এখানে সিইটিপি হবে। 4টা মডিউলে একটা মডিউল হয়তো কমপ্লিট করা যাবে এর মধ্যে, সেই পাইপ পাম্প ইত্যাদির জন্য এলসি করা আছে। তাহলে বাকি এলসিগুলো খুলুক। এই জটিলতা কেন থাকবে এতদিন? 2003 সালের প্রজেক্ট আজকে 2015 সালে বলছে আমরা যাচ্ছি পরিবেশ তৈরি করো। এখনো পরিবেশ তৈরি করার জন্য কথা বলতে হবে? এটা তো হতে পারে না একটা স্বাধীন দেশে। তামিলনাড়ু একটা স্টেট, ভারতের 28টা 30 স্টেটের মধ্যে, সেখানে 13টা সিইটিপি বেস ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার ট্যানারির জন্যই আছে, আর আমরা একটা করতে পারবো না। এটা কেমন ধরনের কথাই বলতে পারি, বুঝি না। এটা তো সেই আমাদের দেশের যে অবস্থা, যে সরকারি যখন কাজ একটা শুরু হয়, এখানে সরকারের গভর্নমেন্টের কোনো দোষ আমি দেখি না। গভর্নমেন্টে যারা আসে বসে আছে, তারা কাজ বোঝে না, কিন্তু সবই বুঝে তারা। এই প্রবলেমটা এখানেই। জনাব মোশাররফ, আপনার কি মনে হয় সমস্যা আমি কোথায়? জালাল ভাই আসলে এই বিষয়ে একজন অভিজ্ঞ লোক। উনি বিসিকে যখন ছিলেন ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক অভিজ্ঞতা আছে ওনার। ওনার অভিজ্ঞতার আলোকে উনি যে কথা বলছে সেখানে সূত্র ধরে আমি বলবো, আসলে আমরা সেখানে কেন যাচ্ছি? পরিবেশ দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য। জি, অবশ্যই। তো এখন আমাদের কি সিইটিপির অবস্থা ওরকম হয়ে গেছে? আমরা কি সিইপিটি নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে পারবো কিনা? তো পারলেই তো। এখন আপনি আপনার জানা মতে এই মুহূর্তে সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা আমার জানা মতে আমরা যেটা দেখেছি, এখন আমার কথা বললে তো কেউ বিশ্বাস করবে না, কারণ বিসিক শিল্প মন্ত্রণালয় সংসদীয় কমিটি সেখানে পরিদর্শন করেছে, ওনারা হেঁটে হেঁটে সব দেখেছে। সেখানের যে অবস্থা, এইটা তো ওই যে জালাল ভাই বলেছে এই একটা পার্ট কমপ্লিট করতে পারবে কিনা তাও সন্দেহ আছে। নির্দিষ্ট সময়ে সম্ভব নয়, তো সম্ভব হইলেই আমরা ইনশাআল্লাহ চলে যাব। জুনের মধ্যে একটা মডিউল হবে, আশা করা যাচ্ছে। একটি মডিউল হবে সেন্ট্রাল টোটাল সিইটিপির যে পিকচারটা, বর্তমান পিকচার, সিভিল ওয়ার্ক হয়েছে। নো 60% হয়েছে। আচ্ছা, টোটাল সিভিল ওয়ার্কের 60% কমপ্লিট হয়েছে। এটা অফ দ্য রেকর্ড আমি বলছি, কিন্তু 60% কমপ্লিট হয়েছে। ইউ আর অন দ্য রেকর্ড। অন দ্য রেকর্ড, বিকজ আমি কালকে ওই প্রজেক্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সিভিল ওয়ার্ক মাত্র 60% হয়েছে। অর্থাৎ একটা সিইটিপির 100% সিভিল ওয়ার্কই হয়নি। তাহলে ইনস্ট্রুমেন্টেশন থেকে শুরু করে তার যে সেডিমেন্টেশন টক, ট্যাঙ্ক, ক্ল্যারিফায়ার, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো বসাতে তো ইট টেকস টাইম। আচ্ছা, আপনারও মনে হয় যে জুনের মধ্যে সম্ভব? তার জন্য কবে লাগতে পারে? আসলে সমস্যাটা কোথায়? আরেকটা জিনিস যেটা বেসিক করা উচিত আমি মনে করি, এটা করছে কিনা জানি না, ওদের ভিতরে আমি যাইনি। এই যে সিইটিপিটা হবে, হু উইল রান দ্য সিইটিপি? কাগজ কলমে আছে, কন্ট্রাক্টর চালাবে না, বলা আছে যে একটা সময়ের পরে যারা মালিক আছেন তাদেরকে যে ম্যানেজমেন্টটা বোঝানো হবে। তো তার জন্য এখন থেকে তো আমার কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে, কেমিস্ট নিয়োগ দিয়ে তাদেরকে তৈরি করার জন্য স্টাডি ট্যুর করাই নিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে মানুষ করতে হবে। আমি পাকিস্তানে দেখে এসেছি, কাসরে, আমি তামিলনাড়ুতে দেখে এসেছি, আমি কলকাতায় দেখে এসেছি। তারা এই প্রজেকশন করার আগেই ওই সেখানকার ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তাদেরকে তৈরি করে বিদেশে পাঠিয়ে ট্রেনিং দেওয়া, নেদারল্যান্ড থেকে ট্রেনিং দিয়ে তাদেরকে মানুষ করে তারপর রেডি রাখে, ভাই এটা চালাবো, তুমি রেডি থাকো। এখানে সেই প্রোগ্রাম আছে কি, সেই প্ল্যান আছে কি? এই ধরনের কি কোনো প্রোগ্রাম আছে যেটা মোশাররফ হোসেন আপনার জানা? জি না, এরকম কিছু নাই। আমরা যেটা শুনেছি
সেটা হলো এই যে দায়িত্বটা কার, বিসিকে নাকি কার এখন দায়িত্ব? বিচিক চালাবে এটা। আচ্ছা, বিসিক চালাবে, 2 বছর আগামী পরে 2 বছর চালাবে। 2 বছর এটা কমপ্লিট হওয়ার পরে এখানে যখন প্রোডাকশন শুরু হবে, শুরু হওয়ার পর থেকে 2 বছর বিচিক চালাইয়া তাহলে তো সময় আছে, আমরা বলতে পারি। ট্যানারির মালিকদেরকে হস্তান্তর করা তাহলে হবে। তো জনাব আহমেদ সময় আছে যে 2 বছর পর এখন যদি শুরু করা যায়, 2 বছর যে কন্ট্রাক্টর এখন যে তৈরি করে তারা করবেন, এবং এর মধ্যেই হয়তো সেই প্রশিক্ষণটা হবে যেটা আপনি বলছেন। যারা করবে তাদের সঙ্গে আমার তো লোক থাকবে, আমার তো রেডি থাকবে ফোর্স, তাদের সঙ্গে কাজ করবে। আমরা তাদের ইঞ্জিনিয়ার কাজ করে চলে যাবে আমরা তো চাইবো না, সেটা আমার অবশ্যই। ইঞ্জিনিয়ার থাকবে পাশাপাশি, Right. দে উইল ওয়ার্ক উইথ দেম। এখানে বেসিকে যারা আছে সিভিল ইঞ্জিনিয়ার, তারা প্লট বরাদ্দ, লেআউট ইত্যাদি এই কাজগুলো করছে, কিন্তু ওই ওয়ার্ক Technical করার জন্য সেই। ওই কেমিস্ট, ওই ইঞ্জিনিয়ার যারা কাজ করবে, ওই সিভিল ইঞ্জিনিয়ার থেকে, আর্কিটেক্ট থেকে শুরু করে, কেমিস্ট থেকে শুরু করে, লেদার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, তারা রেডি কিনা, এবং তাদেরকে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তৈরি করতে হবে। তো ধন্যবাদ আপনাকে। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। একবার খাতুন গস্ত করছে। আজ আমরা আলোচনা করছি সাভারে ট্যানারি স্থানান্তর নিয়ে আলোচনা করতে আমাদের সুবিধা রয়েছেন ট্যান্স অ্যাসোসিয়েশন উপদেষ্টা মোশাররফ হোসাইন এবং চামড়া শিল্প বিশেষজ্ঞ জালাল আহমেদ। জনাব আহমেদ এবং জনাব হোসাইন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা আমাদের ট্যানারি সাভারে স্থানান্তর করতে না পারি এবং পরিবেশসম্মত উপায়ে যদি আমরা চামড়ার মানে ট্রিটমেন্ট করতে না পারি, আমাদের রপ্তানি হুমকির মুখে পড়বে। এরপরেও তাহলে আপনারা কি মনে হয়, তাহলে এই পরবর্তী সময়টা যদি খুব খারাপ সময়টা আসে, তাহলে আপনারা এই চামড়া নিয়ে কী করবেন, কী ধরনের অবস্থা হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা তো বর্তমানে এমন সমস্যা আছে, আমাদের বিক্রি নাই, চামড়া রপ্তানি প্রায় বন্ধ। তাই প্রচুর চামড়া স্টকে পড়ে আছে, কেউ বিক্রি করতে পারছে না। কাঁচা চামড়া মফস্বল থেকে আনতে পারতেছে না, পাকা চামড়া চট্টগ্রাম বন্দরে পাঠাইতে পারতেছে না, বায়াররা আমাদের চামড়া নিতেছে না কমপ্লায়েন্সের কারণে, পরিবেশ দূষণের কারণে। মূল সমস্যা হচ্ছে বায়াররা। এখন আমরা দ্রুত গতিতে হাজারীবাগ থেকে সাভারে যাওয়া একান্ত প্রয়োজন, না গেলে আমাদের এই শিল্প কি হবে সেটা তো আপনারাও বুঝেন, আমরাও বুঝি। আমাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। তো আমাদেরকে কিছু সুবিধার বিষয় আছে এখানে। আমাদের 2003-এর সিপিটিতে স্পষ্ট লেখা ছিল, আমাদের এখানে যে ঋণগুলো আছে মালিকদের, এই ঋণগুলোকে সাভারের নতুন স্থানে স্থানান্তর করা হবে, আর এখানের যে জায়গাগুলো ট্যানারি মালিক, এটা মালিকদেরকে দেওয়া হবে, মালিকরা জায়গাগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে ওখানে ট্যানারি স্থানান্তর করবে। আজও সরকারি সিদ্ধান্ত হয় নাই। এই যে জালাল সাহেব থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নরের নেতৃত্বে একটা কমিটি হয়েছে, উনিও কমিটির সদস্য ছিলেন। উনি থাকা অবস্থায় একটা সার্কুলার আমাদের করা হয়েছে সুদ মওকুফের জন্য। মোটামুটি ওই সার্কুলারের বিনিময়ে আমরা অনেক মালিক কিছু সুবিধা পেয়েছি, সুদ মওকুফ পেয়েছি। বর্তমানে তো ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করতেছে না, কারণ আমরা শিফটিং হয়ে চলে যেতেছি, এখান থেকে ট্যানারি চলে যাবে। এমত অবস্থায় সরকার আমাদেরকে সহযোগিতার হাত না বাড়াইলে, আমাদেরকে ঋণের ব্যবস্থা না করলে, আমরা স্বল্প সুদে, আমরা ট্যানারি অ্যাসোসিয়েশন বলছি আমাদেরকে 5,000 কোটি টাকা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেন, ক্ষতিপূরণের টাকাটা দ্রুত দিয়ে দেন, আর আমাদের এখানের যে জায়গাগুলো অবমুক্ত করে দিলে ট্যানারি দ্রুত চলে যাবে। নির্দিষ্ট সময়ে না যেতে পারলো খুব তাড়াতাড়ি চলে যাবে ইনশাআল্লাহ। জনাব আহমেদ, কত দূরে আসলে আমরা আছি? কারণ আপনি বলছিলেন যে 2003 সালে বোধহয় এই প্রজেক্ট শুরু হয়েছে, আজ 2015 সালের মাঝামাঝি অবস্থায় আমরা প্রায় 12 বছর। 12 বছর এই অবস্থা যদি দেশের হয়, যেটা বলছিলেন যে আসলে রিয়েলিস্টিক্যালি আপনার কি মনে হয় যে এর জন্য কি ব্যবস্থা এখন নেওয়া উচিত সরকারের দিক থেকে, যাতে দ্রুত? না, গভর্নমেন্টের কোনো ঘাটতি আমি দেখছি না এখানে। গভর্নমেন্ট ঘাট দেখছেন না? রাজনীতি বা মানে ওই লেভেলের আচ্ছা। কোনো ঘাটতি নাই। ঘাটতি হচ্ছে প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা। আচ্ছা, তারা না বুঝে অনেক কিছু বুঝে, যার জন্য ওই রাজনীতিবিদ যারা মন্ত্রী চেয়ারে বসে থাকে তাদেরকে বুঝায় দেয় 7-5, হ্যাঁ, ব্যাস তারা বুঝে যায়, শেষ। এই পর্যন্তই হচ্ছে আর কি, আর কিছু দেখি না। কারণ এই প্রজেক্ট হতে 2 বছর 2.5 বছর লাগার কথা, 12 বছর লাগার কথা না এই একটা প্রজেক্ট হতে। হ্যাঁ, আপনারা দেখেন আদমজির ব্যাপারটা দেখেন, 6 মাসের মধ্যে একজন প্রশাসক দিয়ে দিল, হ্যাঁ, সাম কর্নেল সম্ভবত মেবি, তাকে পিডি করে দিল। দেখেন আদমজি কিভাবে চলছে। আর আমার এখানে এই বিসিকে দিয়েছে, বিসিকে গভর্নমেন্টের 6 জন জয়েন্ট সেক্রেটারি, বোর্ড অফ ডিরেক্টর, অথচ এই প্রজেক্টটা হতে 12 বছর লাগে।
এটা কি হ্যাঁ, বিশেষ সত্যিই করে- খুব দুঃখজনক। দুঃখজনক ব্যাপার। দুঃখজনক। আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা বলছিলাম, জি, জি। যেটা নিয়ে এত কথা হচ্ছে এবং যেটা এত এক্সপেন্সিভ বলা হচ্ছে, কিন্তু এইটার ম্যানেজমেন্ট যেটা সেটা কেমন হওয়া উচিত এবং এইটা- স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্টটা কেমন হচ্ছে? কারণ তারা হয়তো তৈরি করে চলে যাবে, এরপরে আসলে কি দাঁড়াবে? এটা আসলে ভাববার বিষয়। পৃথিবীতে বিভিন্ন ক্লাস্টারে যেভাবে ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো ভেবেই চালানো উচিত। সাধারণত 3 রকমের ম্যানেজমেন্ট সিস্টেম সিইটিপিতে আছে। তো মোস্ট অফ দ্য ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওনাররা ডাইরেক্ট, তারা তাদের স্টক হোল্ডার কোম্পানি ফর্ম, লিমিটেড কোম্পানি ফর্ম করে। আমার মানে এরকম একটা পরিকল্পনা না আছে। না না, আমাদের এখানে অন্য সিস্টেম আছে, আমি বলছি আপনাকে। একটা হচ্ছে ওইভাবে কোম্পানি সিস্টেম করে, আরেকটা হচ্ছে কোম্পানি ফর্ম করে ওনাররা, আর লিমিটেড প্রেজেন্স থাকে গভর্নমেন্টের। রাইট। আর একটা আছে গভর্নমেন্ট ডাইরেক্ট সেটাকে ডমিনেট করে চালায়। তো প্রথমটা যেটা বললাম যে ওনারা স্টেক হোল্ডাররা তারাই কোম্পানি করে এবং তারাই চালায়। এখানে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। সাধারণত অ্যাডভান্টেজ হচ্ছে, আরে আমার জিনিস আমাকে মাঝে রাখতে হবে, তখন লাইবিলিটিটা তারা নেয় না, খুব স্ট্রিক্ট থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার মোশাররফ আমার ভাই 5 কেজি বেশি মাল ছাড়ছে, ওকে একটু পেনাল্টি দিবে, শাক করবে, আচ্ছা ভাইকে ছেড়ে দে, এই অ্যানামলিটা শুরু হয়ে যায়। যার জন্য এগুলো আমাদের দেশে প্রযোজ্য নয়। কিন্তু পৃথিবীর 13টা সিইটিপি ইন্ডিয়াতে এই সিস্টেম চলছে। কাসুর পাকিস্তানের, কাসুর লাহোরে এটা একটা চলছে, কলকাতারটা চলছে, ইটালিতে 3টা এরকম সিইটিপি পিজাতে আছে, তারা এইভাবে চালাচ্ছে। আমাদের যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটার কথা বলা হয়েছিল, সেটা বলা হয়েছিল প্রথমে কন্ট্রাক্টর তার ইঞ্জিনিয়ার দিয়ে 2 বছর চালিয়ে দেবে, তারপরে বেসিক তার ইঞ্জিনিয়ার ডিপুট করে স্টেক হোল্ডারের সঙ্গে কনসাল্ট করে তারা এটাকে বুঝে নেবে। তারপরে এরা মানে মালিক পক্ষ থেকে এরা কোম্পানি ফর্ম করবে, কোম্পানি ফর্ম করে আস্তে আস্তে, কিন্তু গভর্নমেন্টের প্রেজেন্স থাকবে, চেয়ারম্যান অফ দ্য গভর্নিং বডি থাকবে, বেসিকের চেয়ারম্যান আচ্ছা, আচ্ছা। বা মন্ত্রণালয়ে একজন সেক্রেটারি। এই ছিল এবং এটা ভালো ছিল। গভর্নমেন্টের লোক থাকলে হবে কি, রুলস অ্যান্ড রেগুলেশন, এনভায়রনমেন্টাল যে প্যারামিটারগুলো কন্ট্রোল হবে। আর যদি এরা নিজেরা থাকে তখন সমস্যা যেটা এই হয়। এখন বর্তমানে যে ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলা হচ্ছে, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা, সেইখানে কি মনে হয় আপনি যে প্রপারলি এটা ম্যানেজড হবে? আপনার কি মনে হয় যারা মোশাররফ হোসেন? আমাদের জালাল ভাই যে কথাটা বলেছেন, আসলে আমরাও চাচ্ছি এখন থেকে ট্যানারির মালিকদেরকে সহ হ্যাঁ, আলটিমেটলি তো এটা তো আপনাদেরই মালিক। এইটার থেকে সংশ্লিষ্ট করে, তার কারণ আরেকটা কথা না বললে চলে না। এই ট্রিটমেন্ট প্ল্যান্টার 2003-এর ওখানে ছিল 100% সরকার করে দেবে, এখন 80% সরকার করছে, 20% আমাদেরকে দিতে হবে টাকা। তো এখন থেকে যদি মালিকদেরকে এখানে সংশ্লিষ্ট করে কোম্পানি করে এটার তত্ত্বাবধানের দায়িত্ব মালিকদের হাতেও দেওয়া হয়, কমিটিতে তাদেরকেও রাখা হয়, তাহলে এই সিস্টেমটা হবে সবচেয়ে ভালো এবং এখানে তখন জবাবদিহিতার বিষয় থাকবে। এখন তো মালিকদের কিছু করার নাই, কিছু বলারও নাই, দেখা ছাড়া আর কিছু করার নাই। ওখানে কি হচ্ছে আমরা তা আসলে বলতে পারবো না। আচ্ছা, কিন্তু হ্যাঁ, এই জন্যই আসলে এখন থেকেই উনি যে বলেছে, এখন থেকে প্রিপারেশন নিয়ে এটা যে পরবর্তীতে মালিকদেরকে হ্যান্ডওভার করা হইব, এখন থেকে তাদেরকে ট্রেন্ড আপ করে ওইভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং স্বল্প খরচে যেন এইটা ব্যবস্থা সম্পন্ন করা হয়, কারণ এটার মূল টাকা শেষ পর্যন্ত সব ট্যানারি মালিকরা দিতে হবে। Absolutely. গভর্নমেন্ট তো ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই ক্ষমতা কি আছে না আমাদের দেশীয় প্রযুক্তির সেই অবস্থা কি আছে না আমাদের এখন এই মুহূর্তে? জনাব আহমেদ, আপনার কি মনে না, হয়? না থাকলেও আমাকে করতে হবে। করতে হবে সেটা। এটা এখানে কোনো নাই, দ্বিমত নয়। আমি তো অ্যাভয়েড করে যেতে পারি না। আমার এত বড় একটা সম্ভাবনায় শিল্প, এখন ধরেন 1 বিলিয়ন চলে গেছে এক্সপোর্ট, খেয়াল করেন। কোথায় আমরা 20-25 মানে লক্ষ ডলার দিয়ে শুরু করছি, এখন 1 বিলিয়ন চলে গেছে আমাদের। So আমাদের সেইভাবে আসলে প্রস্তুতি সুতরাং নিতে হবে। আমাদেরকে আগাতে হবে। এবং বাই প্রোডাক্ট যেটা আসছে, ফুটওয়্যারটা এখন 70% 80% ফুটওয়্যারই চলে গেছে। এবং বড় বড় ফুটওয়্যার কোম্পানি নাইকো থেকে শুরু করে এখানে তারা অ্যাডিডাস তৈরি থেকে করবে। শুরু করে So এটা অনেক সম্ভাবনা খাত এবং এটাকে আমাদের রক্ষা করতে হলে এখনই প্রোঅ্যাক্টিভ ভাবে, সক্রিয়ভাবে। আরেকটা জিনিস আপনাকে একটু বলা দরকার, আমাদের হাতে সময় একদম কম, জীবনে খুব সংক্ষেপে। সেটা হচ্ছে যে সোশ্যাল এমবার্গো যেটা আছে, এটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। কেউ ভাবছেন না। ওখানে যে লেবাররা যাবে, কোথায় থাকবে, তাদের জায়গা কোথায়, সেটাও এটা কেউ ভাবছে না কিন্তু। জালাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনীন শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।